এই যে আমি যেটাকে গ্র্যান্ড নর্ম বললাম, সংবিধান বললাম, এই সংবিধান তো আপনাকে মানতে হবে। এই সংবিধানের কোনো একটা জায়গাতে, কোনো একটা অংশে কোথাও লেখা নেই যে আপনি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারেন। কোথাও লেখা নেই, কিন্তু কোথাও লেখা নেই। এখন আপনি আমাকে একজন, যারা এই প্রোগ্রামটা দেখছেন, যে কজন প্রোগ্রামটা দেখছেন, তারা নানান ধরনের প্রশ্ন করতে পারে যে আচ্ছা, তাহলে যদি কোনো একটা রাষ্ট্রের যিনি প্রধান, তার যদি মৃত্যুবরণ করেন, তিনি যদি একেবারে অসুস্থ হয়ে বেড রিডেন অবস্থাতে যান, মানে এমন একটা অবস্থাতে, তখন কি হবে? এরকম একটা উইয়ার্ড সিচুয়েশনে আমাদের সংবিধানেও প্রভিশন আছে। আপনি অ্যাপিলেট ডিভিশন থেকে একটা পরামর্শ নিতে পারেন, ডক্ট্রিন অফ নেসেসিটি বলে বিষয়াদি আছে। কিন্তু 5ই অগস্টে আমাদের কি হয়েছিল? আমাদের একজন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, একটা রাষ্ট্র, সবকিছুই ছিল। জঙ্গিদের আক্রমণে এই টোকাই যারা আছে, যে টোকাইরা আক্রমণ করেছিল, তাদের কারণে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী মাননীয় প্রধানমন্ত্রীকে নিরাপত্তার জন্য একটি স্থান থেকে আরেকটি স্থানে স্থানান্তর করেছেন। আমরা করি না, ধরা যাক যে এই জায়গাটা আপনার সিকিউরিটি আমার কাছে ভালো মনে হচ্ছে না, আমি আপনাকে পাশের বাড়িতে গিয়ে রাখলাম বা পাশের স্থানে গিয়ে রাখলাম, ব্যাপারটা তাই। তার মানে আমার একটা প্রধানমন্ত্রী ছিল, আছে, এখনো পর্যন্ত আছে। আমি কি করলাম? সেই জায়গাটাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে আমি সংবিধানের 106 নম্বর অনুচ্ছেদকে আমি 106 নম্বর অনুচ্ছেদকে আমি ফলো করে করলাম কি, আমাকে বলা হলো যে অ্যাপিলেট ডিভিশন থেকে একটা অনুমতি নিয়ে বা একটা মতামত নিয়ে আমি একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলাম। আপনার তো প্রধানমন্ত্রী আছে, আপনার তো প্রধানমন্ত্রী এক্সিস্ট করে। 57 ধারার 57 ক, খ এগুলো যদি আপনি মানেন, তাহলে আমাদের একটা প্রধানমন্ত্রী আছে, এবং প্রধানমন্ত্রী ততক্ষণ পর্যন্ত থাকবেন যে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার, যদি ধরা যাক যে প্রধানমন্ত্রী পদত্যাগও করতেন, যেখানে আমাদের প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি, আমি ধরে নিচ্ছি যে প্রধানমন্ত্রী পদত্যাগ যদি করতেনও, তাহলে কি হতো? পরবর্তী যিনি প্রধানমন্ত্রী আসবেন, তার কাছে ক্ষমতা দেওয়ার পরে এই প্রধানমন্ত্রীর ক্ষমতা শেষ হবে। এর আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী। এটা আমাদের এইটা ভারপ্রাপ্ত না, তিনি, ধরা যাক যে আমি প্রধানমন্ত্রী, আমি আজকে পদত্যাগ করলাম, তো নতুন প্রধানমন্ত্রী কে? নতুন প্রধানমন্ত্রীর জন্য একটা ইলেকশন কল করলাম আমি। ওই ইলেকশনের আগ পর্যন্ত আমি প্রধানমন্ত্রীই হব। আপনি এটাকে ভারপ্রাপ্ত বলতে পারেন আপনার যদি কনভিনিয়েন্ট হয়, কিন্তু আমি প্রধানমন্ত্রী। আপনি যখন একটা ইলেকশন করে, ধরা যাক আপনি প্রধানমন্ত্রী হলেন, আপনার হাতে যখন আমি এটা তুলে দিচ্ছি, তখন আমার রোলটা শেষ। তো মাননীয় প্রধানমন্ত্রী ওই 57 খ অনুযায়ী বা 2 অনুযায়ী এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী আছেন। আচ্ছা, নাম্বার 1। এরপরে তারা যেটা করছে কি, তারা 106 নম্বর অনুচ্ছেদে গিয়ে তারা বলছে যে 106 নম্বর অনুচ্ছেদে কি বলা আছে? বলা আছে যে রাষ্ট্রপতির কাছে যদি কখনো প্রতীয়মান হয়, প্রতীয়মান হওয়া মানে হচ্ছে মনে হয়, তিনি তখন অ্যাপিলেট ডিভিশনের কাছে গিয়ে একটা রেফারেন্স চাইতে পারেন যে এখন আমি কি করব। রেফারেন্স মানে হচ্ছে এখন আমি কি করব, যে এই সিচুয়েশন। আচ্ছা, এই জায়গাতেও আমরা অনেক গোলমাল পেলাম। সেই সময়টাতে প্রধান বিচারপতি ক্যান্টনমেন্টে ছিলেন, আমরা আইএসপিআর এ যেই কারা কারা ক্যান্টনমেন্টে ছিলেন সেটা লিস্টে আমরা দেখতে পেয়েছি। সেই 106 অনুচ্ছেদে লেখা আছে যে আপনাকে একটা প্রপারলি হিয়ারিং হতে হবে, শুনানি হতে হবে। শুনানিটা কি? প্রধান বিচারপতি এবং তার যে বাকি বিচারপতিরা এজলাসে আবিষ্ট থাকবেন, অ্যাটর্নি জেনারেল, লয়ার্সরা তর্কাতর্কি করবেন, যুক্তিতর্ক দিবেন যে এখন আমাদের সিচুয়েশন এমন, এই হচ্ছে ঘটনা, আপনি একটা মতামত দেন। এই ধরনের কোনো ঘটনাও ঘটেনি। তারা তো পাল্টা বিচারপতি থেকে লয়ার থেকে সবাইকে বের করে দিয়েছে, কোনো ঘটনাই ঘটেনি। তাহলে, এবং এটা কার কাছে প্রতীয়মান হতে হবে? রাষ্ট্রপতির কাছে। আমরা দেখতে পেয়েছি কি প্রতীয়মান হয়েছে আইন মন্ত্রণালয়ের কাছে, এবং আইন মন্ত্রণালয় সেখানে মিথ্যে কথা লিখছে যে যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তো প্রধানমন্ত্রী কি পদত্যাগ করেছেন? তার মানে হচ্ছে যে আপনি যেই ডকুমেন্টসটার বদৌলতে অ্যাপিলেট ডিভিশনের মতামত হিসেবে আমার সামনে আনলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে বলে, সেটাই মিথ্যে। তাহলে প্রধানমন্ত্রীও আপনার আছে, এটা আপনি মিথ্যা করে বলেছেন নেই। আপনি আবার 106 অনুচ্ছেদের যেই
রেফারেন্সটা আনলেন হ্যাঁ। সেটাও মিথ্যে। তাহলে এই যে বর্তমানে ইউনূস তার সভাসদ নিয়ে বসে আছে, সে কমপ্লিটলি ইলিগাল। ও যদি কোনো ধরনের ইলেকশন করে, এই যে বলছে ফেব্রুয়ারিতে হবে, ডিসেম্বরে হওয়ার জন্য কথা, যে সময় ইলেকশন করুক না কেন, এটা অবৈধ। এটা আওয়ামী লীগেরও বলা লাগবে না, জাতীয় পার্টিরও বলা লাগবে না, বিএনপিরও বলা লাগবে না। আমি আপনাকে আজকে এই টরন্টোতে এবং এর আগে আমি লন্ডনে বলেছি, ইন্ডিয়াতে বলেছি, নানান দেশ থেকে একই কথা বলেছি। আমি আবার রিটারেট করছি আজকে টরন্টোতে। আমি টরন্টোতে বসে আমি আপনাদেরকে বলছি যে ভবিষ্যতে এই যে ইউনূস আছে, এরা অবৈধভাবে সরকার গঠন করেছে। আমাকেও ধরেন, আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন কি হতে পারতো, আমিও আপনাকে একটা ভালো বুদ্ধি দিতে পারতাম যে দিস ইজ আওয়ার, বুদ্ধি আছে, সবকিছুরই বুদ্ধি আছে। ওরা এটা পারেনি। ফলে ভবিষ্যতে এই বর্তমানে যারা নিজেদেরকে সরকার বলে, অন্তর্বর্তীকালীন সরকার বলছে, এরা ভবিষ্যতে অবৈধ হবে। আপনি লিখে রাখেন, ভবিষ্যতে যদি একটা ইলেকশনের মাধ্যমে যদি XYZ ক্ষমতাতে আসে, ওইটাও ইলিগাল। মানে এইটাকে রেকটিফাই করার আগ পর্যন্ত। তাহলে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, তাহলে উপায় কি? উপায় হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এখন যিনি আছেন, তিনি প্রধানমন্ত্রী এইটাকে ঘোষণা করে ইলেকশন হতে হবে, বা তাকে পদত্যাগ করতে হবে। কিংবা আরেকটা রাস্তা আছে যে আপনাকে রাষ্ট্রপতির কাছে প্রতীয়মান হতে হবে, রাষ্ট্রপতি রেফারেন্স চাইবেন, প্রপার শুনানি হবে, প্রপার শুনানি হওয়ার পরে তারা যে সিদ্ধান্ত নেবেন সেটা সবার সম্মতিক্রমে আপনি এটা মানতে পারেন। কিন্তু সেগুলোর কিছুই হয়নি। এখন যারা অ্যাপিলেট ডিভিশনের প্রধান বিচারপতি আছে, এই প্রধান বিচারপতিকে কে নিয়োগ দিয়েছে? যিনি আগে ছিলেন না, এখন যিনি এই যে আপনার রিফাত আহমেদ যিনি আছেন, এই রিফাত আহমেদ যে প্রধান বিচারপতি হয়েছে, সেটা আপনার এই টোকাইদের সর্দার, যে ওয়ান অফ দ্য সর্দার হাসনাত আব্দুল্লাহ, তারা এসে বলেছে যে দুপুর 2টার মধ্যে রিফাত আহমেদকে প্রধান বিচারপতি করতে হবে, না বিকেল 6টার মধ্যে রিফাত আহমেদকে প্রধান বিচারপতি করতে হবে। হয়ে গেল। দুপুর 2টার মধ্যে দুপুর 2টার মধ্যে বিচারপতি ওবায়দুল হাসান শাহিনকে পদত্যাগ করতে হবে। তিনি পদত্যাগ করেছেন। এখন আমি আর আপনি মিলে অস্ত্রের ভয়, লোকবলের ভয় দেখিয়ে যদি প্রধান বিচারপতিকে নামিয়ে নতুন বিচারপতিকে নিয়োগ দেই, সেইটা কি আসলে টেকে? এইভাবে কি রাষ্ট্রের আইন বিচার চলে? ফলে এখন বিচারালয়ে যা কিছু হচ্ছে সেইটাও আমার দৃষ্টিতে অবৈধ। ফলে এই পুরো রাষ্ট্রটা একটা জারজ, অবৈধ অবস্থাতে চলছে। সরি টু সে, দিস ইজ দ্য কারেক্ট ওয়ার্ড। 5ই অগাস্টের পরে বাংলাদেশের প্রত্যেকটা যা কিছু সংবিধানের নামে হচ্ছে সব অবৈধ। সিম্পল। এখন আপনি যা খুশি তা বলতে পারেন। ভাই, আমি আইন যতটুকু বুঝি, আইনের সামান্য ছাত্র। আমার সাথে কেউ যদি ডিবেট করতে চায়, বলতে চায়, ওয়েলকাম। আমাকে একটু বুঝাক। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, পৃথিবীর যত বড় আইনবিদ আমাকে একটু বোঝাক যে অন্তর্বর্তীকালীন নামে কোনো সরকার বাংলাদেশে এক্সিস্ট করে বা সংবিধানে আছে, এবং এইটা রাইট ওয়েতে হয়েছে। আমাকে একটু বোঝাক, আমি একটু বুঝতে চাই। এই মুহূর্তে এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট, যেহেতু নির্বাচনের কথা হচ্ছে। আমি দেখছি চারপাশে একটা, আমরা সবাই খেয়াল করছি, নির্বাচন নিয়ে এক ধরনের সব দলের মধ্যে মানসিক এক ধরনের প্রস্তুতি চলছে। কিন্তু এই যে নির্বাচনের কথাটা এসছে, আমরা দেখেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এবং দলের কাছ থেকে বলা হয়েছে অলরেডি, ইউএসএ থেকে অলরেডি তারা ঘোষণা দিয়েছে যে ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। এই যে কোনো নির্বাচন এই সরকারের সাথে হবে না, এই অবৈধ সরকারের সাথে, সেটা এখন এই মুহূর্তে আমাদের ব্যারিস্টার নিঝুম মজুমদার তিনি পরিষ্কার করে আইনগতভাবে দেখিয়ে দিলেন। আমরা যারা স্লোগান দিয়েছি, যারা বলছি, আমরা তারা বলছি, কিন্তু আইনের যে প্রক্রিয়ায় এই সরকার এবং এই সরকারের নির্বাচন অবৈধ, সেটা এই মাত্র খুব পরিষ্কার করে নিঝুম মজুমদার আমাদের কাছে এটা ক্লিয়ার করে দিয়েছেন। আমি বললে তো হবে না, আমি তো আইনের মানুষ না, তিনি তো আইন বোঝেন। হ্যাঁ, তো এইরকম আমরা যারা আইন বোঝেন, প্রত্যেক দলের মধ্যে সবাইকে আমি আহ্বান জানাবো যে দেখেন, যা কিছু হয়ে গেছে সেটা চেঞ্জ করতে পারবো না, কিন্তু নতুন করে যেন আর কোনো ভুল না হয়,
সেই জন্য আমাদেরকে যত্নবান হতে হবে, এবং সেটা দলের বাহিরের লোকের, দলের লোকেরও। এই জন্য আমি বলবো, কারণ বাংলাদেশে কিন্তু শুধু আওয়ামী লীগ একটা দল না, বিএনপিও আছে, আরো অন্যান্য দল আছে। আমি যখন কথা বলবো একটা নির্বাচন নিয়ে, তখন কিন্তু শুধু আওয়ামী লীগ নির্বাচন করতে পারে না, আরো দল লাগবে, নাহলে কে নির্বাচিত হবে? হ্যাঁ, এই যে জায়গাটা, এই জায়গাটায় কিন্তু সবাইকে আসতে হবে। আর এই জন্যই আমি বলবো, আপনারা যারা আমাদের ওয়ালে আছেন, আপনাদের ওয়ালে আপনার যদি মনে হয় যে এই ইনফরমেশনগুলি আপনাদের জন্য ইম্পর্টেন্ট, অন্যদেরকে, যেমন আমি কিন্তু এত সুন্দর করে বুঝিয়ে বলতে পারবো না, বিকজ আইনের ধারাগুলি তো আমার জানা নাই। ব্যারিস্টার নিঝুম মজুমদার, ওনার জানা আছে, উনি বলতে পেরেছে। সো আপনি যদি এটা আপনার ওয়ালে রাখেন, আপনার পরিচিতদের সাথে এটা রেফারেন্স দিয়ে কথা বলেন, তাহলে এটা তাদের জন্য বোঝার সুবিধা হবে। এটা তো গেল নির্বাচনের বিষয়। এরপরে আরো বেশ কিছু বিষয় আসতেছে। একটা বিষয় সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের মানুষদের মধ্যে দেখা যাচ্ছে যে আমরা খুব একটা মজার জিনিস খেয়াল করলাম লন্ডনে আমরা বেশ কয়েকদিন ঈদের মুডে ছিলাম। আমি একদম সরাসরি লাইভে চলে আসছি যখন থেকে তখন। আমরা কি দেখেছি, লন্ডনবাসী সম্পূর্ণভাবে বর্জন করেছিল ইউনুস গ্যাংয়ের যুক্তরাজ্যে যে ওরা যে ভিজিট করেছে সেটাকে। কি করেছে? ইউনুস সাহেবকে বরণ করেছে জুতা দিয়ে, বিদায় দিয়েছে ঝাড়ু দিয়ে। এই যে বিষয়টা হলো, নিঝুম ভাই, আপনি তো লন্ডনের সাথেও জড়িত খুব ওতপ্রোতভাবে, আপনি যদি একটু কাইন্ডলি বলতেন। না, আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে ইউনুস কয়েকটা ব্যাপার, সেটা হচ্ছে যে একদম আমার কাছে মনে হয় যে আমি যে সবসময় বলি যে একটা যুক্তির বাংলাদেশ, যুক্তি, লজিক, সবসময় আমি এটা বলার চেষ্টা করি। এই আলোচনাটাতে যাওয়ার আগে আমরা দুজনেই ধরেন একজন আরেকজনকে জিজ্ঞেস করি যে ইউনুস এই যে লন্ডনে গেল, ও কেন গেল? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। ওকে, সে বলছে সে কিংস চার্লসের একটা অ্যাওয়ার্ড তাকে দেওয়া হচ্ছে, সেই কারণে সে গেছে। ভালো কথা। তার মানে হলো ইংল্যান্ডে কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি, কোনো সমঝোতা স্মারক সই হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, অর্থাৎ বাংলাদেশের পারপাসে ইউনুস সেখানে যায়নি, গিয়েছে তাকে পার্সোনালি একটা অ্যাওয়ার্ড দেওয়া হবে সেই কথা বলে। তাহলে এইটা খুবই পরিষ্কার, বাংলাদেশের জন্য লন্ডনে যায়নি। এবার আমি পুরস্কারে চলে যাই। পুরস্কারটা কি কিংস তাকে দিয়েছে? আমার কাছে যেই লিস্টটুকু রয়েছে আমি দেখার চেষ্টা করেছি, সেটা হচ্ছে আপনার এই যে পুরস্কারটা আসলে বলা হয়ে থাকে যে কিংস এই পুরস্কারটা দেয়, সেই কিংস ফাউন্ডেশন অ্যানাউন্সেস নমিনেশন ফর 2025 অ্যাওয়ার্ড। এই মে 21 ওরা সেটা অ্যাওয়ার্ডটা দিয়েছে। সেখানকার কোনো একটা জায়গাতে আমি ইউনুসের নাম এখানে দেখিনি। সেখানে ইয়াং এন্টারপ্রেনার আছে, সেখানে আপনার ইয়াং পলিটিশিয়ানস আছে, নানান ধরনের ক্যাটাগরি আছে। কোনো ক্যাটাগরিতে আমি ইউনুসকে সেখানে দেখিনি। তাহলে ইউনুস যে কথাটা বলেছে যে কিং তাকে পুরস্কার দিয়েছে, সেটাও মিথ্যে। হ্যাঁ, সে একটা ফটো ফ্রেম পেয়েছে, গোলাপ ফুল দেওয়া, একটা গোলাপ ফুল আলা মনে হয় একটা ফটো ফ্রেম এক ভদ্র মহিলা তাকে দিয়েছেন। এই ফটো ফ্রেম নেওয়ার জন্য ইউনুস লন্ডনে গেছে। লন্ডনে গিয়ে সে ডরচেস্টার হোটেলে 37টা রুম ভাড়া করেছে। 3.5 কোটি টাকা হোটেলের বিল এসেছে। প্লেনে যেতে তার খরচ হয়েছে, আসতে খরচ হয়েছে, সেখানে শপিং করেছে, খরচ হয়েছে, যাতায়াতের খরচ আছে। আমরা কিন্তু ইংল্যান্ডে যাতায়াতের খরচ আছে, সিকিউরিটির জন্য যেসব লোকজনদেরকে নিয়োগ দিয়েছে সেখানে খরচ আছে। এরকম ভাবে মিলে প্রায় 10 থেকে 15 কোটি টাকা আপনার খরচ করে ফেলেছে। তো একটা ফটো ফ্রেম নেওয়ার জন্য যে কোনো মানুষ, মানে তাকে আওয়ামী লীগ অপছন্দ করতে হবে না, নর্মাল একজন মানুষ শুধু প্রশ্নটা করুক, আচ্ছা ইউনুস আপনি এই যে 10 থেকে 15 বা 15 থেকে 20 কোটি টাকা খরচ করলেন একটা ফটো ফ্রেম নেওয়ার জন্য, ওয়াই? আপনি তো 5ই অগাস্টের আগে নিজেই বিভিন্ন দেশে একা একা ট্রাভেল করতেন, আপনি 2 জন লোককে নিয়ে এটা নিয়ে আসেন। মানে আপনি কি আমাদের দেশে কোনো একটা বাণিজ্য চুক্তি করতে গেছেন ইংল্যান্ডের সাথে?
আপনি কি এমন কোনো গুরুত্বপূর্ণ কাজে গেছেন যেটা বাংলাদেশ সম্পর্কিত? যদি না হয় তাহলে আপনি বাংলাদেশের মানুষের টাকা আপনি খরচ করলেন কেন? এই প্রশ্নটা কেউ করবে না। ঠিক যেমন ওই প্রশ্নটাও করছে না যে আদালতে জেলে এতগুলো মানুষ মারা যাচ্ছে, সেই প্রশ্ন করছে না। এতগুলো মানুষ গ্রেফতার করছে না, সে কেন লন্ডনে যাচ্ছে, কেন মাদ্রিদে যাচ্ছে, কেন জাপানে যাচ্ছে, কেউ প্রশ্ন করছে না। এই যে বাংলাদেশের মানুষের এই অদ্ভুত একটা চরিত্র, যিনি করেন, যিনি দেশকে এক্সপ্যান্ড করতে থাকেন, যিনি দেশের জন্য অনেক কিছু করেন, তাকে আপনি ক্রমাগতভাবে বিদ্ধ করতে থাকেন, তাকে বারবার খোঁচাতে থাকেন। আর যিনি কিছু করেন না, দেশে টাকা খরচ করে, তাকে নিয়ে কোনো